কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি। রেয়াজ কথাটা শুনলে না আমার ভালো লাগে না, তানপুরা নিয়ে বসে হ্যাঁ করা। যারা ভালো গান করে তারা কিন্তু বেশি বাজনা পছন্দ করেন না। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। তুমি কে? মান্না দা ওখানে বসে আরামসে চা খাচ্ছেন। ওরে জানিস না, ও থাকলে আবার আরো অসুবিধে হয়, আবার রাগ হয়ে যায়, গলা বেরিয়ে আসছে। দেখ হ্যাঁ করে চারটে তানপুরা বাজছে। ওই কি সা, অসুস্থ সা। খেলে এক টুকরো খাবো, পাঁঠার মাংসই খাবো। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ। মুখে সবসময় এক গাল চওড়া হাসি আর কপালে একটা বড় টিপ, সেই একই রকমের খোলা চুল, সঙ্গে ট্র্যাডিশনাল শাড়ি, তার সারেঙ্গিটা এখনো বাজছে। বুঝতেই পারছেন, আজ দ্য ওয়ালের আড্ডায় অতিথি হৈমন্তী শুক্লা। নমস্কার দিদি। নমস্কার। দ্য ওয়ালে আপনাকে অনেক স্বাগত। প্রথমেই অনেক প্রণাম আপনাকে। দিদি কেমন আছেন? আমি এই মুহূর্তে বেশ ভালো আছি। দিদি, এই যে হৈমন্তী নামটা নিয়ে আমাদের খুব কিউরিয়াসিটি হয়। আপনার জন্ম তো বসন্তকালে, তাহলে না বসন্তকালে কোথায়? হৈমন্তী অগ্রহায়ণ মাস, মানে ডিসেম্বর মাসের 2 তারিখ। ও আচ্ছা, সেই কারণেই ভেবে চিন্তেই নামটা হেমন্তকাল থেকে এসেছে। আচ্ছা, বাবাই রেখেছেন নামটা। আচ্ছা, আর বাবা পণ্ডিত ছিলেন যেহেতু, তার কাছে আপনার তো অনেকটা সময় তালিম নেওয়া। হ্যাঁ, আমি বাবার কাছেই প্রথম থেকে যা শিখেছি, এবং আমাদের ঘরে সবসময় গান বাজনা হতো। বাবার ছাত্রছাত্রীরা আসতেন। আমি তখন ধরো খুবই ছোট, কিন্তু বাবা আমাকে নিয়ে যে ঠিক বসতেন তা না। আমি তখন কত 3-3.5 বছর বয়স, কিন্তু ওই বাবা যেগুলো গাইতেন বা যেগুলো শেখাতেন, ছাত্রছাত্রীরা ভুল করলে আমি পরে গিয়ে বলে দেবো, কাকু বাবা না এরম এরম বলছিলেন। তো সেটা আমার মধ্যে ঢুকে যেত আর কি ছোটবেলা থেকে। আর বাবার কাছে শাসন সেই সমস্ত শুনেছেন কখনো কখনো? বকা শাসন মানে বাবা বলতেন, একটু যখন বড় হলাম তখন বলতেন যে প্র্যাকটিস করো, রেয়াজ করো। রেয়াজ কথাটা শুনলে না আমার ভালো লাগে না। এই ঘন্টার পর ঘন্টা তানপুরা নিয়ে বসে হ্যাঁ করা, আমি এটাকে এরমভাবেই দেখি। আমার সঙ্গে মিলতো এই স্বভাবটা রাশিদের। আমার ওদের সঙ্গে খুবই বন্ধুত্ব এবং ভালোবাসা ছিল। বলে ঘন্টার পর ঘন্টা তানপুরা নিয়ে রেয়াজ সারাক্ষণ হয়। আমি তোমার সঙ্গে কথা বলছি, বলতে বলতে গুনগুন করছি, তারপরে ধরো গলায় যেটা আসছে না সেটাকে বারে বারে করে, এইটাই তো রেয়াজ, বারে বারে করে যাতে ক্লিন আসে ব্যাপারটা, সেগুলো। কিন্তু ওই ঘন্টার পর ঘন্টা রেয়াজে বসো সকালবেলা, ওইটা আমি কোনোদিনই পছন্দ করি না। বাবার সঙ্গে এই নিয়ে মনে হতো যে বাবা বলতেন, বাবা অনেক সময় বলতেন এই মোমবাতিটা জেলে দিয়ে যাচ্ছি, এটা যতক্ষণ না নিভবে তুমি ততক্ষণ গান করবে। তো করতাম আবার করতাম না এরকম। তবে আমি যে ওগুলো খুব একটা ভালোবেসে করি না সেটা বাবা বুঝতে পারতেন। অভিমান হতো আপনার যে দূর আর গান করবো না এরকম? না, এরকম কোনোদিনও হয়নি রে। আমি নাকি বোঝার বয়স আগের থেকেই নাকি সুরে চিৎকার করতাম, বাবা মা যেটা বলতেন আর কি। তো ছোটবেলা থেকেই আমার কিরকম যেন গানের প্রতি একটা অন্যরকম ভালোবাসা। কেননা আমি সব জায়গায় বলি, ছোটবেলায় মেয়েরা বিশেষ করে তো পুতুলের বিয়ে দেয়, এসব খেলা খেলে, কত রকমের সময় নষ্ট করে। কিন্তু আমি না খেলতাম, আমার গান নিয়ে খেলা মানে আমি ধরো একটা মাইক্রোফোন দেশলাইয়ের বাক্সকে বানিয়ে নিতাম, ওটা জায়গায় জায়গায় বসিয়ে দিতাম, একটা কিছু সামনে রাখতাম যে এটা মাইক, আর খুব করে গান গাইতাম। আর আমার খালি মনে হতো হাজার হাজার লোক আমার গান শুনছে। এইটাই আমার নেশা, সব কিছু ছিল জানো। আর যখন সেটা সত্যি বাস্তবে পরিণত হলো এবং এতগুলো বছর ধরে আপনি এত সফলতার সঙ্গে এত মানুষের মন জয় করলেন, তখন আজকে দাঁড়িয়ে কি মনে হয় দিদি? কোথাও গিয়ে কি একটা মানে নিজেকে সফল বলে মনে হয়, বা এখনো কিছু করার বাকি, এরকম আফসোস হয়? না, সফল বলে মনে হয় না, কেননা আমি তোমাকে একটু বাড়িয়ে বলছি না। এখনো আমি যত গান গেয়েছি
এখনো মনে হয় না সম্পূর্ণ ভালো গাইতে পেরেছি। যখনই আমি ওই জন্য আমার গান শুনি না, জানো, যে শুনলে পরে ওই খুঁতগুলো ভীষণ চলে বলে, ইস এটা আর একটু ভালো হওয়া উচিত ছিল, ওই জায়গাটা সুরটা আর একটু লাগলে ভালো হতো, এইটা সবসময় কুড়ে কুড়ে খায়। ওই জন্য আমি আমার গান খুব একটা শুনি না। আর যারা আমার এত গান ভালোবাসেন তাদেরকে আমার মনে হয় অনেক দয়ালু, তারা অনেক কিছু খুঁতটুত উপেক্ষা করেও আমার গানটা তারা ভালো করে শোনেন। এইখানেই আমার গান গাওয়া সার্থক। কিন্তু আমি মনে মনে নিজে কখনো এখনো খুশি হইনি। একটা গান শুনেও আমার এখনো মনে হয়নি যে এটা আমি সম্পূর্ণ ভালো গেয়েছি বা হৈমন্তী এটা ভালো গেয়েছে, কখনো মনে হয় না, হয়নি আজ অব্দি। আচ্ছা, আপনি তো লতা মঙ্গেশকরের সঙ্গে মানে খুব ব্যক্তিগত আপনার ভালো সম্পর্ক রয়েছে, তার কাছ থেকে প্রশংসা, তার কাছ থেকে কোনো ভালো উপদেশ পেয়েছেন কখনো? লতা দিদি তো খুব কম কথা বলতেন আমাদের সঙ্গে, বিশেষ করে কি হাসিটাও খুব মাপা ছিল, যেন কেসি হ্যায় হেমন্তী, মানে আমরা হাসলে একটা রেশ থাকে, তো সেই রেশটা ওনাদের থাকতো না, একটুখানি করেই ব্যাস। তো তবু আমার সৌভাগ্য হয়েছে, অনেকবার ওনাকে মিট করেছি এবং একটা ফাংশনেও গান করেছি আমি দুর্গাপুরে। ওনার লতা মঙ্গেশকর নাইটে আমাকে নিয়ে গেছিলেন যারা ওই ক্লাবের লোকেরা, সেখানে অনেকক্ষণ কথা হয়েছে আমার সঙ্গে। তারপরে আমার একটা ছবি আছে, দেখো, অনেকগুলো ফ্লাস্ক এরকম রাখা, তাতে একটায় ইয়ে রাখা মাখন গরম জল, আর একটায় মিছরি গরম জল, এসব মানে নানান রকম। ওনার সেদিন গলাটা ভালো ছিল না, সেটা হতেই পারে বলো, কিন্তু উনি খুব নার্ভাস ছিলেন। এমনিতেও স্টেজে যাওয়ার সময় যেগুলো আমি দেখেছি, জুতোটা খুলে রেখে যেতেন স্টেজে, তারপরে কিরকম একটা নার্ভাস। তারপরে একটা গান দুর্দান্ত গাইলেন, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, গিয়ে এসে বললেন, হেমন্তী ঠিক রাহা, এইরকম আমি ভাবতেও পারি না, কিন্তু ওনার এরকম আমি নার্ভাস হওয়াটা দেখেছি। যেটা সকলেরই হয়, সেটা ওনার হয়তো একটু বেশি হতো আমার ধারণা। ঠিক। আর শিল্পীরা বোধহয় এই নার্ভাসনেসটা বোধহয় শিল্পীদের দরকার। নিশ্চয়ই, না হলে কি করে আমি আমার পুরোটা যদি না দিতে পারি, তারপরে ধরো আমার পুরোটা আমি দিলাম, তারপরেও অতটা ভালো হলো না, সেটা অন্য কথা, কিন্তু আমি তো চেষ্টা করব ঠিক যে আমি যতটুকু পারবো পুরোটা দেব আমি, সেটা তো থাকেই। আপনি তো এখনো এত স্টেজ করেন, আপনার ক্ষেত্রে এই জিনিসটা এখনো হয়? স্টেজ যখন এখন তো আমি খুব একটা করি না, আমার ক্ষেত্রে ভীষণ হয়। মানে আমি সকাল বিকেলবেলা যদি কোথাও গান থাকে, বাড়িতে যারা আমার আশেপাশে আছে তাদের একবারে অবস্থা কাহিল, এই আবার এইটা হলো না, এই তোদের জন্য জোরে জোরে কথা বললাম, গলাটা খারাপ হয়ে গেল, এসব একটু বাতিক আছে। কিভাবে প্রিপারেশন নেন দিদি, এই যে আজকালকার যারা জেনারেশন, আমি দেখেছি আপনি খুব সুন্দর করে তাদেরকে অ্যাকসেপ্ট করেন, সবটাই আপনার কাছে খুব গ্রহণযোগ্যতা রয়েছে সবকিছুর নতুন প্রজন্মের, কিন্তু এই যে ধরনটা বা স্টেজের ওপরে যেভাবে তারা পারফর্ম করছে, এই সবটাকে আপনি কিভাবে দেখেন? দেখো, একটা কথা কি জানো, পরিবর্তন তো সব কিছুরই হয়েছে। আমাদের সময় যেমন প্রতিমাদিকে দেখতাম গলায় শাড়ি জড়িয়ে এরকম করে মাথা নিচু করে, কোনো তাকাতেনও না কোনো দিকে, সেইটা একটা সময় গেছে, ওটা তো এখন করলে চলবে না। একটু কথা টথা বলে অডিয়েন্সকে নিজের করে নেওয়া, এটা একটা অন্য ব্যাপার। তারপরে সামনে যারা বসে থাকেন তারা যে এনজয় করছেন কিনা সেটা আমরা বুঝতে পারি, তাই না? কিন্তু এখন সময় পাল্টে গেছে, স্টাইল পাল্টে গেছে। প্রথম কথা হচ্ছে প্রচুর মিউজিশিয়ান তারা বাজাচ্ছে, তারপরে যে গাইছে তাও সে, আমার মনে হয় এখন যেন কনসেন্ট্রেট করতে পারেন কি না আর্টিস্টরা, সেটা আমার কাছে একটু মনে হয়। কিন্তু যারা ভালো গান করে তারা কিন্তু বেশি বাজনা পছন্দ করেন না, কিন্তু এখন যেহেতু যুগ পাল্টে গেছে, এগুলো করতেই হয়, তাও আমি খুব একটা করি না।
করি না মানে আমার একটু সুর ধরা হারমোনিয়ামটা হাতে থাকলে ভাল লাগে, সঙ্গে একটা গিটার রইলো কি একটা কিবোর্ড রইলো, যেতে আমি একটু বিশ্রামও পাবো, গানের সঙ্গে একটা মিউজিক বাজলো, এটা খুব মাপা ঝোঁকা। কিন্তু এখন এই বেস গিটারের টোনটা ঠিক হলো না, ওই টোনটা ঠিক আসছে না, এই করতে করতে ওদের মানে মাইক্রোফোন নিয়ে ওদের ব্যালেন্স করতেই অনেক সময় চলে যায়। আমি আবার এইগুলো এতকাল ধরে করে এসেছি, তো এখন আর নতুন করে এগুলো করতে ইচ্ছে করে না। এবং আমার ব্যক্তিগত ধারণা যে ওইগুলোর খুব একটা প্রয়োজনীয়তা আছে বলেও আমি মনে করি না। ঠিক, কিছু কিছু গানে হয়তো লাগে যে এই গানটার সঙ্গে, যেমন আগেকার হিন্দি গানগুলো শুনলে আমরা কি করতাম, কোথায় একটা প্রিলিউডে ভায়োলিন বেজেছে ওইটার উপরে খেয়াল পড়তো যে দেখ দেখ এইবারে দেখ ওই জায়গাটা বাজবে, কিন্তু সেই রকম এখন হয় না। পরিবর্তন এত হয়ে গেছে, বিশেষ করে সবখানেই হয়েছে, গান বাজনাটাই বড্ড। এই যে রিসেন্টলি শুনলাম কোন একজন আর্টিস্টকে সেই হিন্দি গান গাইছিল বলে তাকে বাংলা গান গাইতে বলা হয়েছে, আর বাংলা গাইছে বলে তাদের বলা হয়েছে হিন্দি গান গাইতে। এগুলো অডিয়েন্সকে সেইভাবে গ্রিপে নিয়ে নিতে হয় আমার ধারণা, যে আমি এখন এসেছি, আমি তোমাদের শোনাবো, তোমরা শোনো। কিন্তু তেড়ে এসে মারতে আসবে তাকে আমি কল্পনাও করতে পারি না রে। কি করে হয় এটা, কিভাবে হয় আমি জানি না। আমরা দেখেছি যেন ধনঞ্জয় ভট্টাচার্য, তখন তো রাস্তার উপরে অনেক প্রোগ্রাম হতো, তো গান গাইছেন উনি, তখন একটা ওই যে তখনকার আইসক্রিম বিক্রি করা ওই একটা লোক টং টং করে ওই রাস্তার উপরে টং 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 করতে করতে যে আসে, তাকে না লোকজনেরা মারতে বাকি রাখলো, যেখানে ধনঞ্জয় ভট্টাচার্য গান গাইছেন আর তুমি এটা বিক্রি করতে এসছো। এই রকম হচ্ছে, মানে একটা পিন পড়লে আওয়াজ হবে এইরকম, সেটা ওনার পার্সোনালিটির উপরে। এখন সেটা অবশ্য করা সম্ভব না, কিন্তু অডিয়েন্সের সঙ্গে কথাবার্তা বলা, মত বিনিময় করা, সেটা তো সবসময়ই হতে পারে। সেইটা নিয়ে এই এতখানিটা উঠবে কেন যে মারমুখী হয়ে উঠে আসবে, হ্যাঁ আপনি কেন হিন্দি গান গাইছেন না, কেন বাংলা গান গাইছেন বা ইত্যাদি। এই যে দেরিতে পৌঁছানো, এগুলো কি যেন আমাদের ছোটবেলা থেকে, আমি বেশি বকবক করছি? খুব সুন্দর বলছেন দিদি, কেননা আমরা হেমন্তদাকে দেখেছি, ছোটবেলা থেকে দেখেছি সময়ানুবর্তিতা একটা বিরাট ব্যাপার। মানে 5 মিনিট দেরিতে পৌঁছবো না, 5 মিনিট আগে পৌঁছবো। আমার এখনো সেটা রয়ে গেছে। এবং ড্রাইভারের সঙ্গে ও হয়তো বলে আর 5 মিনিট বাদে বেরোবেন মা, কিন্তু আমি বলবো না, 5 মিনিট আগে পৌঁছবো। কেননা তাদের তো একটা নিশ্চিন্ত করাও আছে যে দিদি এসে পৌঁছেছেন কি না বা কিছু। ওই হাঁপা করবে, এখনো আসেনি, এখন আর কতক্ষণ আসবে, এই জিনিসগুলো আমি ব্যক্তিগতভাবে একদমই পছন্দ করি না। আমি সবসময় আগে যাই, আগে পৌঁছে যাই, না একটু বসলাম, 1 কাপ চা খেলাম, কি ক্ষতি আছে বলো? তারাও নিশ্চিন্ত হলো যে দিদি এসে গেছেন, তাই না? ঠিক। এই যে আপনি বললেন যে আপনার যিনি ড্রাইভার তিনি আপনাকে মা বলে ডাকেন, এমন অনেকের তো আপনি মা, তাই না? একটা আশ্রয়। হ্যাঁ, অনেকে বলে তুমি বিয়ে শাদী করলে না, সংসার হলো না, আমি কত যে লোক আমায় মা বলে, মানে কোনো ধারণা করতে পারবে না। আর আমার যে গাড়ি চালায় সে তো একদম আমার ছেলের থেকেও বেশি। আমি তাকালে বুঝতে পারি আমার এখন কি দরকার। এই যে এত মানুষের মা, এই মাতৃত্ব বোধ কিভাবে আসে? এই এত সন্তানের মা হয়ে উঠতে কি কি দায়িত্ব পালন করতে হয় দিদি? দায়িত্ব খুব একটা পালন করতে হয় না, তবে আমার কাছে অনেক মেয়েরা গান শিখতে আসে। আমি খুব একটা বেশি শেখাই না, কয়েকজন মেয়েরা আসে, তারা খুব ঘরোয়া। আমি তো বেসিক্যালি একা থাকি, ওরা আসলে পরে আমার ভালো লাগে। একা থাকি বলাটাও বাজে ব্যাপার, কারণ আমি গান নিয়ে থাকি, গান আমার সব সময়কার সঙ্গী, সব সময় গান গাইতে থাকি এবং ভাবতে থাকি। কোনো একটা গান হয়তো একটা কঠিন কাজ আমার গলায় আসছে না, সেটাকে বারে বারে গুনগুন করতে থাকি, এগুলো অনেক ভালো হয়, উপকার হয় তাতে। তবে ওই মেয়েরা যারা আসে তারাও আমাকে ওই মায়ের মতনই মনে করে, আমিও ওদের সন্তান ভেবে ওদের কিসে ভালো হবে, কিসে কোনটাও খারাপ করলো সেটা ধরিয়ে দিলাম, যেটা তুমি ঠিক করনি, ইত্যাদি ইত্যাদি। মানে তাদের ব্যক্তিগত জীবনেও আপনি মায়ের মতন করে উপদেশ দেন। হ্যাঁ, ওর বরের সঙ্গে ও কিরম ব্যবহার করবে, বা
খটামটি হলে পরে সেটা যাতে মিটে যায় আমাকে এসে বলে ওরা সব এরকম। আর আপনি ঠিক মায়ের মতন করে সবটা সযত্নে শোনেন। হ্যাঁ, মায়ের মতন কিনা যায় না, তবে আপনি মায়ের মতন ভালো। শুনি এবং ওদের ভালো যুক্তিটা দিই যে তোরা এটা কর, এটা করলে ভালো হবে। আর আমার আরেকটা ব্যাপার হচ্ছে, আমি না শারদেশ্বরী আশ্রমে পড়তাম ছোটবেলায়। আমার বাবা ভর্তি করে দিয়েছিলেন ওখানে, এটা শ্যামবাজারে ছিল, এখনো আছে, এখন অনেকটা স্তিমিত হয়ে গেছে। শারদেশ্বরী আশ্রম মানে সারদা মায়ের ইয়ে করা আশ্রম। তো সেখানে আমি পড়তাম। ওইখানে সারদা মায়ের ডাইরেক্ট শিষ্যা ছিলেন হচ্ছে গৌরীমা, গৌরীমার পরে দুর্গা মা, এরকম একজন একজন করে টিচাররা তার চলে যাবার পরে হয়। দুর্গা মায়ের কাছেও আমি পড়েছি। ওই পরিবেশটার মধ্যে ছোটবেলা থেকে বড় হয়েছি, তো একটু আমি বোধহয় অন্যরকম, কিন্তু তাই বলে যে গম্ভীর ওই পছন্দ করি। আপনি মানে আমি আশা থেকেই সামনাসামনি এইভাবে কথা বলার সুযোগ তো আগে হয়নি, তবে মানে আপনি এত মিষ্টি, এত মায়ের মতো, হ্যাঁ না, একটা যেন গভীর আশ্রয়, একটা যেন নিবিড় ছায়া আপনার কাছে এলে মনে হয়। সেটা তুমি সুন্দর করে বলছো, তাই অতটা কিনা যায় না, তবে আমি ভীষণ ভালোবাসি মেয়েদের শুধু যে মেয়েদের তা না, ছেলেদেরও ভালোবাসি। কিন্তু ছেলে মেয়ের মধ্যে এই যে এত তফাৎ, অমুক তমুক, এগুলো আমাকে সবসময় নাড়া দেয় না রে। আমি তোমাকে যদি একটা ভালো যুক্তি বুদ্ধি দিই, ওকেও দেবো, কেন দেবো না, তাই না? তবে তোমরা আমার কাছে এসে যে যারাই আসো, এই বলো মায়ের মতন, আমি এসব ভেবে কিছু করি না। কোনটা আমার ব্যবহার, কথাবার্তা, চালচলন কোনটাই আরোপিত নয় রে, যেটা স্বাভাবিক সেটাই। ঠিক দিদি, আপনি বলছিলেন যে আপনার থাকাটা একা নয়, আপনি একা থাকেন না, আপনি গানের সঙ্গে থাকেন। তবুও যদি আমরা দেখি যে আপনি তো এই একা থাকাটা, সেটা কি আপনি চিরকাল খুব এনজয় করেছেন, শুধু গানের সঙ্গে থাকাটা? খুব এনজয় করেছি, খুব এনজয় করেছি, এবং এখনো করি। মানে এই যে আমার এই ছোট্ট ফ্ল্যাটটা, এর মধ্যে খালি দেখবে তুমি গানই গান। সঙ্গীত দরকার হয় না তাহলে বলছেন দিদি? না, আমার মনে হয় না। মাঝে মাঝে মেয়েরা আসে, তারা কথা বলে, গল্প করে, দিদি আমার এইটা হয়েছে, ওইটা হয়েছে, এটা হয়নি, ওটা, আমি শুনি, কিন্তু ভেসে যায় গভীরতা আমার ওই গানটার মধ্যে। তখনই হয়তো বললাম ওই গানটা, ওই লাইনটা সেই তুই ভুল গাইছিলি, ঠিক করে নে, এইরকম। গানটা না, আমি সবাইকে কি বলি জানো, গান আমার পরম বন্ধু, যে গানকে আমি ছাড়তে পারবো না। এবং আমি বিশ্বাস করি বন্ধুত্ব অনেক সময় ছাড়াছাড়ি হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়, কিন্তু গান কিন্তু তোমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখবে। গান কোনোদিন তোমাকে ছাড়বে না। খুব যখন হয়তো কোনো কারণে মনে দুঃখ হলো, তখন একটা কোনো গান আমি মনে করতে থাকি, গুনগুন করতে থাকি, সব ভুলে যাই। যখন আপনি গভীর আবেগের বা প্রেমের গানগুলো গেয়েছেন, তখন যে মন থেকে যে আবেগটা দিয়েছেন, মানে আমি বলতে চাইছি যে কোনো একজনকে মনে করে বা তার কথা ভেবে কি সেই আবেগগুলো এসেছে কখনো? এটা কোনো, আমার আবেগটা প্রচন্ড আছে। যেমন আমি যখন গাইছি ঠিকানা না রেখে ভালোই করেছে বন্ধু, তখন কিন্তু আমি কাউকে একজনকে মনে করে গাইছি না, কিন্তু তোমাদের শুনে মনে হচ্ছে আমি কাউকে ভেবে গাইছি, যে কারোর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে, অভিমান করে বলছো, কিন্তু সেটা আমার, সেই ফিলিংটা আমার নেই। তবে মানাদার কাছে যখন শিখেছি, মানাদা বলতেন যে গানগুলো ওই কথা বলার মতন আর কি, কথা, কিন্তু সেটাতেও ওই ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, এই একটা এক্সপ্রেশন, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, এইটা দুটো এক্সপ্রেশন বলো না, বেশ করেছো, রাখোনি, তাতে আমার কি গেল এলো, তাই তো সব গানে আবার এটা হয় না। যেমন আমার বলার কিছু ছিল না, ওইটাতে তো রেগে বলতে পারবো না, ওইটা দুঃখ হবে। এবং আমার এই গানটা নিয়ে অনেক কিছু ঘটেছে জানো। একবার আমি আমেরিকাতে ডেট্রয়েটে গেছি গান গাইতে, একজন বৃদ্ধা মহিলা, তিনি বলছেন যে আমি একটু গ্রিন রুমে যাবো, ওর সঙ্গে একটু দেখা করব। তা সবাই বলছে না না না, ডিস্টার্ব করবে না। আমি ওসব ভালোবাসি না, আমি লোকজনকে ভালোবাসি। আমি যে আসতে দাও না, মহিলা আসতে চাইছেন, আনো ওনাকে। এসে না আমাকে সরাসরি, তুমি এই গানটা কেন গাইলে গো হৈমন্তী? আমি বাবা কি অপরাধ করে ফেলেছি বলে। আমি কি কেন, কি হয়েছে? তখন ওই পাশের লোকজনেরা বলছেন যে আসলে ওর ছেলে না চলে গেছে, কীরকম যেন খেতে বসেছিল, তখন ওর বন্ধুরা ডেকে নিয়ে গেছে,
ডেকে নিয়ে গিয়ে আর সে ফেরেনি। তো সে ওর এই গানটা শুনলে গায়ে কাঁটা দেয়, ভদ্রমহিলা ভীষণ দুঃখ পান, কষ্ট পান সেরকম। কিন্তু আমি বলবো আমার কোনো আত্মীয় স্বজন চলে গেলে তখন কিন্তু আমার এই গানটা মনে পড়ে না। কারোর হয়তো আপনি সেই ইমোশনটা টাচ করতে পেরেছেন। সেটাই হচ্ছে কথা। সেটাই বলছি, মানে ওই গানগুলো গাবার সময় যে আবেগটা আপনি দিয়েছেন, সেই আবেগটা সত্যি সত্যি জীবনে না থাকলেও সেই আবেগ প্রকাশ করা যায়, এসে যায় গো। সে যে সব সময় যে কেউ আমার প্রিয়জন চলে গেছে বলে আমি এই গানটা গাইছি, আমি এটা মনে করি না। কিন্তু এক্সপ্রেশনটা আলাদা। যেমন আমি প্রচুর শ্যামা সঙ্গীত গাই, যখন আপসে চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কেন আসে সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না। যে একটা গান আছে আমি খুব গাই, সেটা হচ্ছে যদি সংকটে তারিণী তোর কৃপা পাই, তবে কাজ কি আমার সম্পদে, তো নালিশ করার মতন। আবার যদি বলি তোমার ভরসা কে করে, যদি আপন কর্মফল ফলিবে আমারে, তবে তোমার ভরসা কে করে। এটা তো মায় পয়ে ঝগড়ার মতন, তাই না? কিন্তু যখন যে গান বাবা শিখিয়েছেন, যখন যে গান গাইবে অন্তর থেকে গাইলে এক্সপ্রেশন আলাদা করে শেখাতে হয় না, ঠিক এমনিতেই এসে যায়। ঠিক। এই যে বলছিলেন যে আমার বলার কিছু ছিল না, এই গানটার সময় মান্না দে তিনি তো নির্দেশনা দিচ্ছেন, সেই কড়া একটা শাসন সেটা পেয়েছেন সেই সময়? না রে, আমি না কারোর থেকে ওরকম কড়া শাসন পাই। মান্নাদার ইচ্ছে ছিল না এই গানটা আমাকে দেবার, ওর বোধহয় নিজের গাইবার রেকর্ড করার কথা ছিল। তা পুলকদা খুব জোর করেছিলেন বলে উনি আমাকে দিয়ে দিলেন। উনি কি খুব কড়া ছিলেন? না, মান্নাদা খুব ভালো মানুষ ছিলেন। অনেকে বলে, মনে করে যে খুব রাগী, কিন্তু মান্নাদার মতো রসিক লোক কম ছিল জানো। তোমরা তো ওকে পেলে না, কত কথা যে বলতেন। আমরা অনেক সময় ধরো একটা গান শিখতে গেছি, সেই গানটা হয়তো আধা ঘন্টা হলো, বাকি 2.5 ঘন্টা গল্প হলো কত। আর আমরাও খুঁচিয়ে খুঁচিয়ে জানতে চাইতাম মান্নাদা ওই গানটা রেকর্ডিং এর সময় কিরকম হয়েছিল, কি করেছিলেন। এইগুলো আর কি অন্যরকম একটা অনুভূতি। আমি দেখো এই বাংলা গানের জগতে গান গাইতে এসে প্রচুর ভালো মানুষ পেয়েছি, তাদের থেকে অনেক কিছু শিখেছি। এবং এই যে তোমরা বলো না দিদিকে কি ভালো লাগে, এই যে আমার চাল চলন আদব কায়দাটাই বড়দের থেকে শেখারে। একদম ঠিক। আমরা অনেক সময় দেখি, মানে শুধু এখনকার জেনারেশন বলে নয়, অনেকের ক্ষেত্রেই দেখেছি একটা অহংভাব রয়েছে, কিন্তু আপনার মধ্যে সেই জিনিসটা কখনো দেখিনি। আমি যে এখনো একটা গানও ভালো করে গাইতে পারিনি ঠিকঠাক, সেই বোধটা আমাকে ভীষণ কুড়ে কুড়ে খায়। একটা গানও এখন আমার মনে হয় না এটা আমি সম্পূর্ণ ভালো গেয়েছি বলে। তবে হ্যাঁ, আমার ভিতর কথা বলে যখন আমি গান করি, যে গানটাই গাই, যেভাবেই গাই, সেটা আমার ভেতর থেকে গাওয়া। মানে ওই যে আমি বলি কথাটা, গানটা গাই না, কথাটা বলি। ঠিক, এটাই আমার ভীষণ ইয়ে। হ্যাঁ, আপনি সবসময় বলেন যে এইভাবে বলো, এভাবে বলো, গাও বলেন না আপনি কখনো। গানের মধ্যে কালোয়াতি, মান্নাদা এই কথাটা খুব বলতেন, শোনো হৈমন্তী, কালোয়াতি করো না, ওটা সোজা করে গাও। মানে কালোয়াতিটা হয়তো আমরা করলাম, জেনারেল পাবলিক হয়তো বুঝলোই না, তা অত কষ্ট করে করার দরকার কি? যেটা সুন্দর করে বললে ওদেরও ভালো লাগবে, আমারও বলতে ভালো লাগবে, সেভাবে বলবো। এমন কোনো ঘটনা বলুন না, একটা মজার ঘটনা। এই যে বলছিলেন যে খুব রসিক মানুষ মান্নাদা ছিলেন। মান্নাদা খুব রসিক মানুষ ছিলেন। মান্নাদা তোমরা জানো না হয়তো, উনি না নবদ্বীপ হালদারের গলা নকল করতেন। আচ্ছা, গলায় লাগবে তো ওরকম করে। আর আমরা না প্রচুর একসঙ্গে এক গাড়িতে অনেক দূরে দূরে ট্রাভেল করতে যেতাম। সেখানে যাওয়ার সময় আমি, মান্নাদা একটু বলুন না, সঙ্গে সঙ্গে গলাটা পাল্টে নিয়ে ওই ও বাবা শালগ্রাম কি একটা ওনার গান ছিল নবদ্বীপ হালদারের, আর গলাটা একটা পিকুলিয়ার টাইপের গলা। আমি আবার বলতাম মান্নাদা আর করতে হবে না, গলায় লাগবে। আর একটা আমি অনেক জায়গায় এই কথাটা বলেছি, এত নিরহংকার লোক আমি দেখেছি তো এদের চোখের সামনে। আমার তখন এই কথাটা আমি অনেক জায়গায় বলি যে আমার তখন একটু আধটু নাম হয়েছে, বয়সটা তো অল্প, ভাবছি বেশ নাম করে গেছি। তো একটা গ্রাম দেশের স্কুলের প্রোগ্রাম,
সেখানে গেছি, তা যেতেই তখন মেজাজ হয়েছে খুব, বুঝলে। এমনিতেই তো স্বভাবটা এত ভালো, একটু বয়স হয়েছে, বয়স লাগে একটু এরকম হবার জন্য। তো তখন আমার মেজাজ গরম, আমি কি আপনারা কোনোখানে বসার একটা ভালো জায়গা করেননি, কোথায় বসবো? তখন সেই গ্রামের স্কুলের মাস্টারমশাই ওনারা 3-4 জন এসে বললেন, দিদি আমরা এখানে একটা জায়গা করেছি, চলুন বসবেন। তো আমি চলুন, যে বিরক্ত হয়ে গিয়ে দেখি মান্নাদা ওই একটা বেঞ্চে যেরকম ছেলেরা বসে, বেঞ্চের একটা কোনায় বসে ভাঁড়ে করে চা খাচ্ছেন। তখন আমার এত মনে হলো যে দেখ তোমাকে হৈমন্তী, তুমি কে? মান্নাদা ওখানে বসে আরামসে চা খাচ্ছেন, যে পরে গান গাইবেন। এইসবগুলো দেখে দেখে না নিজের মধ্যে শিখেছি, অনেক শিখেছি। কিন্তু এই প্রজন্ম কি শিখছে দিদি? সেটা আমি বলতে পারবো না রে। তবু আপনার কি মনে হয়? না, অনেক সময় ছেলে আপনি তো কাছ থেকে দেখেন, এখন যারা নতুন প্রজন্ম, আমার ব্যাপারটা কি যেন, অনেক উদ্ধতপনা হয়তো অন্য জায়গায় দেখছি, কিন্তু আমাকে দেখলে এই দিদি এসে গেছে, দিদি এসে গেছে, এরকম যে একটা, এটা পেয়ে পেয়ে আমারও অভ্যেস হয়ে গেছে যে ওরা কখনো সরাসরি আমার সঙ্গে জোরে কথা বলবে বা আমি আপনার সামনে কখনো উদ্ধত আচরণ কখনো করবে না, করেনি, করবেও না, আমি আশা করি। সেটা আপনার ব্যক্তিত্বের জন্য। ব্যক্তিত্ব কতটুকু আছে জানি না, তবে আমি ওদের ভালোবাসি। হয়তো দেখলাম খুব গোলমাল করছে, চেঁচামেচি করছে, আমি এদিকে আমার কাছে এসে বসে খেতে, তখনই ওরা ঠান্ডা হয়ে যায়, জানো। তা এখনকার এই যে জিৎ গাঙ্গুলি, আমি তো এত বড় বড় মানুষের সঙ্গে কাজ করেছি, জিৎ গাঙ্গুলি এখন এত গান হিট হচ্ছে, আমি আবার সবাইকে প্রশংসা করতে ভালোবাসি, অহেতুক হয়তো করি না, যেটা ভাল লাগে সেটা বলি। জিৎকে বলার সঙ্গে সঙ্গে পাগলের মতো আমার বাড়িতে এসে ঘুরে গেল, খুব ভালো লাগে। এই আসলে কি জানো তো, বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে ওরকম ব্যবহারটুকু দিলে ফেরত পাওয়া যায়, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। না, আমি আমার জীবনে ধরো ওস্তাদ আলী আকবর খান, পণ্ডিত রবিশঙ্কর শুরু করে জাকির ভাইয়ের বাবা আব্বাজি, এদের সঙ্গেও যেমন মিশেছি, আবার এই প্রজন্মের ছেলেপুলেদের সঙ্গেও সেভাবেই মিশি, কিন্তু ওরা আমাকে কোনোদিনও যেমন অবজ্ঞা করেনি, ওনারা তো আমাকে স্নেহ, ভালোবাসা, আদর যথেষ্ট দিয়েছেন। এগুলো পেয়ে আমি এরকম হয়ে গেছি, বুঝলে। ওস্তাদ আলী আকবর খানের কথা আপনি বললেন, বাঙালিদের মধ্যে তো খুব কম মানুষ রয়েছেন যারা ওনার ছাত্রছাত্রী, তার মধ্যে আপনি একজন, খুব বিরল। সেই এক্সপিরিয়েন্স একটু শেয়ার করুন। ওনাদের কাছে আমি অনেক কিছু শিখেছি, যেন আমার উদ্ভট চিন্তা আসতো, তখন আমার কতই বা বয়স, 87-88-এ ভাবতাম যে এদের সুরে বাংলা গান গাইবো। এখানে তো ধরো মানাদা, হেমন্তদা, এরা তো আছেনই, শ্যামলদা, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এদের সুরে তো গান করেইছি, কিন্তু ওদেরও আমি একটু বাংলা গানের জগতে এই সময়, যেমন আলী আকবর খান সাহেব তো ক্ষুদিত পাষাণ কবেই করেছিলেন, তারপরে পথের পাঁচালী রবুদা করেছিলেন, আমার ভীষণ ক্লোজ এনারা। তো আমি বলেছিলাম, দাদা বাংলা গান করুন, আমি বাংলা গান গাইবো আপনার সুরে। তখন ওনারা প্রথমেই নাকচ করে দিতেন, বলতেন যে কি করে হবে, আমরা তো দেশেই থাকি না, অন্তত কটা দিন তো থাকতে হবে, না হলে কি করে। ওই ভীষণ ঝুলে পড়েছিলাম যে করতেই হবে। তো পণ্ডিতজি তো আমাকে সেই এবারে তাড়ি দেবার মতন এত ভালোবাসতেন, না তুমি এখন বাড়ি যাও। আমি যে দাদা আমি যাব না। তারপরে এমন করলেন, আমি বাইরে বেরিয়ে আমি, দাদা একটা গান শুনবেন? ওদের সামনে একটু বেহায়া হলে কোনো লজ্জা নেই বলো। তাই আমি দাদা একটা গান শোনাবো, এখন এখানে গান শোনাবে দাঁড়িয়ে? আমি হ্যাঁ। তা আমি ওনার সুরে একটা হিন্দি গানের সুরে বাংলা আমি আমার গানের ঘরে বসে পুলকদাকে দিয়ে লিখিয়ে নিয়েছিলাম। সেই গানটা 2 লাইন গেয়েছি, তখন বলছি এটা কি গান? আমি কেন আপনার সুরে বাংলা গান? মনে আছে দিদি সেই গান? হ্যাঁ, মনে থাকবে না, একটু করুন, তোমরাও জানবে। আর যেন সেদিন ফিরে না আসে, ওনার একটা হিন্দি গান ছিল, হায় রে ও দিন কিউ না আয়ে। এই শুনে চোখ বড় বড় করে তাকে, ওনাদের মধ্যেও তো একটা ভেতরে আছে, না আছেই আছে, এই ভেতরে এসো, এই ডাকলেন।
তারপরে বললেন যে খালি আমার আগের সুরের উপরে বাংলা গান কেন গাইবে, আমি নতুন গান বানাবো তোমার জন্য। যে কোনো কারণেই হোক আমাকে বা আমার গান ওদের হয়তো একটু নাড়া দিয়েছিল, না হলে ওনাদের মতন লোককে রাজি করানো। আলী আকবর খান সাহেবও তাই, উনি আমাকে বললেন আমি আমার পছন্দের মতন আর একটা গান দেবো। একটু প্রথমে বাজিয়ে দেখলেন যে আমি বাংলা গানের জগতে বিচরণ করি, কিন্তু ওনাদের ওইগুলো আমার ভেতরে আছে কি না সেগুলো একটু বাজিয়ে দেখে নিয়েছিলেন। দেখে তারপরে খুব ভালোবাসা পেয়েছি ওদের কাছ থেকে, যা ভালোবাসা পেয়েছি। আরেকজন বম্বের রবীন্দ্র জৈন, আহা চলে গেছেন, ওর কাছ থেকেও মানে এনারা, আমার মনে হয় এটা তোমরা আমার অহংকার ভেবো না, আমার গান শুনে ওনারা হয়তো ভাবতেন যে এর মধ্যে পোটেনশিয়াল কিছু আছে, ওগুলো আমরা বের করতে পারবো। যেমন রবিদা আমাকে গান দিলেন, প্রথমে সকাল শেষে সন্ধ্যা, বাকিটুকু রোদেতে ভরা, এই গান। এটা আমি বম্বেতে গেছিলাম তখন, রামায়ণে সাজ ভাই মন পঞ্ছি রাম রাম কহি রাম, এই গানটা আমি বললাম দাদা রবিদা আমার বাংলায় চাই। তখন আমি বাংলা গান গাইতে আমি চিরকালই ভালোবাসি, এবং আমি কি একটা, এটা কোনো উদ্দেশ্য নিয়ে বা কিছু না, যে অল ওভার ইন্ডিয়া লোকেরা বাংলা গান কেন শুনবে না, বাংলা গান কেন ভালোবাসবে না, এইটা আমার ভীষণ একটা জেদ ছিল। কি মনে হয় দিদি আজকের দিনে দাঁড়িয়ে বাংলা গানের সেই জায়গায় কি বাংলা গান পৌঁছেছে সেই আন্তর্জাতিক স্তরে? কিছু কিছু গান তো পৌঁছেইছে, যেমন হেমন্তদার গাওয়া, মান্নাদার গাওয়া, কয়েকটা গান আমার গাওয়া, এইসব গানগুলো তো পৌঁছেছে। কিন্তু পৌঁছলেও সেই রকমভাবে, যেমন মান্নাদাকে আমি দেখেছি যেন যখন আমার ঠিকানা না রেখে ভালো করেছে বন্ধু তৈরি হচ্ছে, তখন গানটা আগে ভালো করে শিখে নাও, তো শিখে এমন গাইবে। এই হিন্দিতে ওরা খালি বলে বাংলা গানের মধ্যে কিছু নেই, পোটেনশিয়ালিটি নেই, ওদের আমি দেখিয়ে দেবো, বলে এমন গান বানাবো, এক একটা লাইন শুনবে ওরা চমকে চমকে উঠবে। এই যে একটা বাংলা ভালোবাসা, বাংলা গানকে এস্টাবলিশ করব আমি, এই জিনিসটা মান্নাদার মধ্যে খুব ছিল, যেন আমি দেখেছি দিনের পর দিন। আর একটা প্রশ্ন, আমরা দ্য ওয়ালে আগে আপনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সম্ভবত আমি তখন ওয়ালে ছিলাম না, কিন্তু আমি সেই লেখাটি পড়েছি, সেই ইন্টারভিউটা পড়েছি, এবং সেখানে আপনি বলছেন যে হেমন্ত মুখোপাধ্যায়ের কথা আপনি বারবার বলছেন। তো হেমন্ত মুখোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লা, এই হেমন্ত এবং হৈমন্তী এই নাম দুটোর মধ্যে এত মিল, পাশাপাশি নাম দুটো, কিন্তু আপনি তাকে বাবার মতন করে সেই স্থানে রেখেছিলেন, কিন্তু তবুও কিছু মানুষের থেকে আপনাকে কিছু কটূক্তি সহ্য করতে হয়েছিল। ছাড়ো না, সেগুলো আমি গায়েও মাখিনি, কিছুই না। তখন একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করছে, তার সুরে গান করছে, এইগুলো শুনলে সবারই ওরকম মনে আসতো। এখন আর অতটা আসে না, আমি লক্ষ্য করি তো এখনকার ছেলে মেয়েদের অত সময় নেই, অনেক তো যুগ পাল্টে গেছে। তখন মানুষের মধ্যে একটা ছিল, ওই নিয়ে একটা গসিপ করতে ভালোবাসতো, কিন্তু সেই জিনিসটা এখন আর নেই। এখন দেখো জীবনটা অনেক কঠিন হয়ে গেছে, এটা তো মানো, তোমরা নিজেরাই তো বুঝতে পারো। আর আমার একটু বয়স হয়েছে কি তাই বুঝতে পারি, বাচ্চা ছেলে মেয়েরা এখন নানান সমস্যার মধ্যে আছে। সবার যে খুব সুদিং স্মুথ লাইফ চলছে তা তো নয়, সবাই খুব ব্যস্ত, সবাই ব্যস্ত, যে যার নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত। আমি এটা করব, এটা করলে কি হবে, ওইটা করলে কোনটা হবে না, ইত্যাদি নিয়ে ওরা ব্যস্ততার মধ্যে থাকে। সে কারণে আমি এখনকার ছেলে মেয়েদের মধ্যে কোনো দোষ দেখি না। যারা একেবারে বেলেলাপানা করে তাদের কথা আমি আলোচনা করব কেন, ঠিক বুঝেছো না? কিন্তু এমনিতে আমি বুঝতে পারি যে জীবনটা নিয়ে ওরা অনেক সমস্যার মধ্যে থাকে, কোন দিকে যাবে, কি করবে। একজন মেয়ে হয়তো গান শিখতে এলো, হয়তো ভাবলো আমি হৈমন্তী শুক্লার কাছে গান শিখবো, শিখে তার কতটা কি হবে আমরা তো গ্যারেন্টি দিতে পারছি না। বরং লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে সারেগামা পার অডিশন দিলে ভবিষ্যতে একটা হয়তো কিছু হতেও পারে। কিন্তু আবার বলবো, কন্ট্রাডিক্টরি কথা হচ্ছে, যারা প্রকৃত শিখতে চায় তারা আমার কাছে আসবে।
এবং শিখতে চাইবে, এবং আমিও চেষ্টা করি তাদের কোনটা ভুল হচ্ছে ভুল পথে এগোতে দেবো না, পিছিয়ে দেবো আমি। এই যে এই প্রজন্মের ক্ষেত্রে অনেক বর্ষিয়ান শিল্পীর এইটা বক্তব্য যে খুব তাড়াতাড়ি কিছু একটা অ্যাচিভ করার একটা প্রবণতা রয়েছে, খুব তাড়াতাড়ি সেটা একটা সকলেরই success। থাকে, আমি তাদের সঙ্গে একমত। আচ্ছা, আমরা ছোটবেলায় ভাবতাম না, তখন আমাদের সময় তো রিয়েলিটি শো ছিল না, কম্পিটিশন ছিল, আমরা ভাবতাম না যে এমন গাইতে হবে ফার্স্ট হবো আমি, অত বড় ট্রফিটা আমি নিয়ে আসবো। তাই এটা তো। সবাই ভাবে, তখনকার অন্যরকম ছিল, এখন হয়তো ওই সারেগামাতে গিয়ে গাইবো আমি কখন, সেগুলো নিয়ে আমি অত বিরূপ সমালোচনা করি না। বাচ্চারা গাইছে, গাইতে দাও না। হ্যাঁ, এখনকার যে প্রজন্ম তার মানে এই সমালোচনায় খুব একটা যায় না, তাদের অত সময় নেই, কিন্তু না। তখনকার মানুষ যেতেন বলেই বোধহয় ওই কটূক্তিগুলো আপনাকে শুনতে হয়েছিল, তাই না দিদি? আমাকে খুব একটা যে শুনতে হয়েছে তা নয়, কেননা আচ্ছা। আমি তো এইখানে দেখো হেমন্তদা, মান্নাদা, শ্যামলদা এদের সুরে ভালো ভালো গান করে তারপরে আবার বম্বের দিকেও চলে গেছি, তখন কোনো বিরূপ সমালোচনা আমি পাইনি। আচ্ছা, যে এরও অনেকে হয়তো বলেছে হ্যাঁ এখানে কিছু না করতে পারলে ওদের সুরে গান গাইলে কি ওর অনেক কিছু হবে, ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমি পাত্তা দেইনি। ঠিক। আপনি এত খোলা মনে কথা বলেন দিদি, কোনো রাগ ঠাক রাখেন না। আর এই যে আপনার একই রকমের সাজ, কখনো মনে হয়নি যে সাজটা এই যে নতুন কত রকমের ফ্যাশন, কত রকমের স্টাইল আমি স্টেটমেন্ট? না ওইসব নিয়ে ভাবি না, আমি ভাবি একটাই কথা, হেমন্তদার কথা। হ্যাঁ, যাদের ছোটবেলায় এত দেখেছি, ওই এক ধুতি শার্ট ওই পরে ধুতি, একদিন ফাংশনে যাচ্ছি, আমরা একসঙ্গে অনেক সময় ফাংশনে যেতাম, একদিন ফাংশনে যাচ্ছি জানো, তারপর দেখি যে দাদা বসে আছেন সোফাতে, এইখানে একটা ফুটো মতন ধুতিটা, আমি গিয়ে আস্তে করে বাচ্চাদের মতন আঙুলটা ঢুকিয়ে দিচ্ছি, আয় কি করলি, আমি এখন গান গাইতে যাবো, হ্যাঁ আপনার আর ধুতি নেই, ওকে থেকে বার করুন, আমি বের করে দিচ্ছি। হেমন্তদা অনেক খুঁটিনাটি আমি দেখেছি জানো। একদিন একটা ওনার স্ত্রী তো এখানে থাকতেন না, বম্বেতে থাকতেন, আর দাদা কোথায় বেরোবেন, দু একদিনের জন্য যাবে, সুটকেস গুছোচ্ছে। আমি বললাম দাদা আহা আপনার জন্য খুব খারাপ লাগছে, বৌদি এখানে থাকলে বৌদি তো গুছিয়ে দিতেন। সঙ্গে সঙ্গে আলমারিতে এদিকে মুখ ছিল, ওরে জানিস না ও থাকলে আবার আরো অসুবিধে হয়। সেলফ মেড ছিলেন উনি, সবটা নিজেরটা নিজে করে নেবেন। আপনি প্রতি জন্মদিনে বোধহয় ওনাকে শুভেচ্ছা জানাতেও যেতেন ধুতি নিয়ে। প্রত্যেক 16ই জুন ধুতি আর এক মিষ্টির টুকরো। কিন্তু ওই কি ভালো জানো, এদের কাছ থেকে তো শিখেছি আমরা, দেখেছি তো দিনের পর দিন। আমি বললাম যে দাদা এটা আপনার জন্য, হ্যাঁ আমি জানতাম তো তুই ধুতি আনবি, আজকে ওইটা পরেই রবীন্দ্র সদন যাবো কেন। এত সুন্দর মানুষ, আমরা এত দেখেছি তাকেও, মানে ভাবা যায় না। বোধহয় প্রতিভা আর শিক্ষাই বোধহয় মানুষকে এত বিনয়ী করে তোলে, তাই না? যা দাদা যখন যেদিন চলে গেলেন, আমি তার 2 দিন আগে আমেরিকায় চলে গেছিলাম, আমাকে আমি ফোন করে বললাম দাদা আমি এরকম যাচ্ছি, মাসখানেক বাদে ফিরবো, তোর সঙ্গে কি আর দেখা হবে, তো কত লোকে আমায় দেখতে এলো, তুই এলি না। ঠিক আমাকে না ওনার মেয়ের মতনই দেখতেন, খুব ভালোবাসতেন আমাকে, কিসে হেমন্তীর ভালো হবে। একবার ছবির গানে আমাকে খুব একটা কেউ নিচ্ছে না, একটা কি সিনেমাটা আমি ভুলে গেছি, সেইখানে দাদার গান হবে, আর একটা সিন ছিল যে গাইতে গাইতে অন্তরাটা গিয়ে হিরো ভুলে গেছেন, তখন একটা বাচ্চা মেয়ে পাশে দাঁড়িয়েছিল, সে গিয়ে ফট করে গাইতে আরম্ভ করবে, কি না একটা তারানা, একটা সারগাম, উনি বলতেন তুই তো অলরাউন্ডার, তুই সব পারবি, আমি এখানে পট করে ছেড়ে দেবো, তখন তুই তারানাটা শুরু করবি, তারপরে পরের অন্তরে ফট করে ছেড়ে দেবো, তখন তুই সারগামটা বলবি, এইগুলো করতেন। আমি মানে এত ব্লেসড, ওনাদের পেয়েছি, ওনাদের দেখেছি, ওনাদের কাছে শুধু গান বাজনা শিখিনি, সহবত শিখেছি, এইগুলো আমি এখনো চালিয়ে যেতে চাই। এবং আমার কাছে যারা মেয়েরা আসে তাদেরও আমি বলতে চাই যে বড়দের সঙ্গে এরকম ব্যবহার করো, তবে না তুমিও ভালোবাসা পাবে। ভালো ব্যবহার না করলে ভালো ব্যবহার পাওয়া যায়? এই তোমরা এসেছো, আমি এখন সময় নেই, যা, তা না, তোমরা বসো একটু বেশিক্ষণ, কতক্ষণ বসলে তোমাদের বিরক্তি লাগলো না, এইটা আমি রেখে যেতে চাই, বুঝেছো?
বয়স তো অনেকটাই হয়ে গেল, তবু কিছুই হলো না রে। একটা গান ওই যে আমি বারে বারে বলি, আক্ষেপ যদি আমাকে জিজ্ঞেস করো, এখনো মনে হয়, এখনো সারেঙ্গিটা বাজছে, ওই গানটা যদি এখন গাইতাম একটু আরো পরিণত গাওয়া হতো বোধহয়। হ্যাঁ, একবার একটু শুনি। তোদের এই আবদার গুলো না রাগ হয়ে যায়, কথা বলছিস বল না। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ। খুব কিরকম যেন এই গানটা আমাকে অভিজিৎদা যখন দিলেন, আমি তখন কি ভাবতাম, রাগ রাগিনী সব বাংলা গানের জন্য লাগে, এটা গৌসারং রাগ। আমরা তো ছোটবেলায় বাবার কাছে শিখেছি, মেরো মানন্দ লাল সো আটকো সাগারে গারে মাগা পা মাগা রে গারে মাগা, এই বলে ক্লাসিক্যাল গাইলে আবার রাগ হয়ে যায়, গলা বেরিয়ে আসছে। দেখ, ক্লাসিক্যাল না জানলে না গাইলে কোনো গানটাই তুমি সুন্দর করে গাইতে পারবে না, অসম্ভব। আর ক্লাসিক্যাল মানেই আমি আবার ওইটা পছন্দ করি না, হ্যাঁ করে চারটে তানপুরা বাজছে, ওই কি সা, অসুস্থ সা ওটা। আমি আমার বাবার মেয়ে হয়ে আমি চিন্ময় জেঠুর কাছে এতদিন শিখেছি, টিএল রানার কাছে শিখেছি। আমরা বলি যে বসেই সুর লাগানো অত সোজা না। আমার বাবা কি বলতেন জানো, ক্লাসিক্যাল গানের তোমরা জানো কিনা দেখেছো কিনা, একটা ওস্তাদ বসলেন, তানপুরা টানপুরা ইয়ে হলো, তারপরে সে অনেকক্ষণ বাদে গলা টলা যে সাটা লাগলো না, কেউ নিয়ে আরেকবার সা। তো বাংলা গান গাইতে গেলে তা হবে না, বসেই সুরটা লাগিয়ে দিতে হবে। ঠিক, এ বাবা এটা বলতেন। আমি মনে করি ক্লাসিক্যাল গানের থেকে বাংলা গান গাওয়াটা এমন কিছু সোজা নয়, বসেই সা লাগিয়ে দিতে হবে। তখন তুমি গলা ঝাড়তেও পারবে না, রুমাল বের করে মুখটাও মুছতে পারবে না, প্রথমেই তো সুরেই লাগিয়ে গানটা করতে। আর আমি যদি এখন গিয়ে ঠিকানা ঠিকানা, এটা হয় বলো না? আমার এখন এই পরিণত বয়সে এসে আমি যখন একা থাকি এগুলো খুব ভাবি। এবং তুমি যেরকম বলছো না যে বাচ্চাদের সঙ্গে, আমি বাচ্চাদের সঙ্গে খুব ফ্র্যাঙ্ক, এবং ওরা আমার সঙ্গে কথা বলে খুব মজা পায়, আমি বুঝতে পারি, কেন আমি প্রকৃত ঠিক কথাটা বলবো। এবং আপনি বলছিলেন যে আপনি একদম বুড়ো মানুষদের পছন্দ করেন না। একদম না, বুড়ো মানুষদের এই এটা করছে কেন, ওটা আমি পছন্দ করি না। আমি এটা করছি আমার রুচি অনুযায়ী, আমার ভালো লাগা অনুযায়ী করছি। তোমার ভালো না লাগতেই পারে, কিন্তু আমি আমার মতন থাকি। আমি তো বেলের লাপানা করে বেড়াতে পারবো না, তাই কেন করব? সেই জন্যে। আর তাছাড়া এই যে বারে বারে শারদেশ্বরী আশ্রমের কথা বলছি, আশ্রমের দিদিদেরকে দেখেছি তো, তাদের চাল চলন, তাদের খাওয়া দাওয়া, তাদের সমস্ত কিছুটা মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ। আর ওখানে কম লাইফ পেয়েছি আমি। একবার ক্লাস 2-তে জানিস, সেই অঙ্ক করে নিয়ে যেতে বলেছে বাড়ি থেকে, আমি করে নিয়ে যাইনি, আর হাত পা কাঁপছে, কি করব এখন। দিদি ডাকলেন, এই তোর হয়নি? আমি না, এখানে বসে একটা গান কর। আমি তো যেই গান গাইলো 100 নম্বর আমাকে দিয়ে দিলেন। এই প্রশ্রয়গুলো তো প্রশ্রয়গুলো পেয়েছেন। আর পড়াশোনার ক্ষেত্রে বাড়ি থেকে খুব ধমক টমক ছিল কখনো? কখনো না, আপনি খুব বাধ্য ছিলেন? বাধ্য ছিলাম, এবং তখন থেকেই এখনকার বাচ্চাদের যেমন বকতে হয় না পড়তে। আমি সেদিন একজনের বাবাকে বলছিলাম যে ওদের তোমার বলতে হবে না যে ওরে পড়, ওরা এখন নিজেদের মান সম্মানের বোধে ওরা পড়ে, যে ফেল করলে কি হবে, কিন্তু ফেল করবি তুই পড়, ওই জিনিসটা এখন আর বাচ্চাদের করতে হয়। আপনাদের সময় ছিল? আমাদের সময় তো একটু ছিলই। মা তো বাবাকে বলতেন মেয়েটাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছে। আমি হয়তো খুব পড়ছি, তখন তো আমাদের সময় স্কুল ফাইনাল ছিল, স্কুল ফাইনালের আগে খুব পড়ছি ওরা করে। বাবা বললেন, মা বইটা রাখ, তানপুরাটা ছাড়, গিয়ে বসে গাইতে হবে না, তানপুরাটা ছাড়ো, ওই সুরটা শুনলে তোমার মনটা ফ্রেশ হয়ে যাবে, আবার এসে পড়তে বসে। মা এগুলো অত বুঝতেন না, বা বলতেন কি যে বলে, এখন নাকি গিয়ে তানপুরা যাবে, পড়াটা করছে শেষ করতে দাও। কিন্তু এইগুলো বাবার সঙ্গে মার এটা একটু তফাৎ ছিল। আমি আসা মাত্রই আপনি বললেন যে আজকে বাড়িতে অতিথিরা আসবেন, আপনি কি রান্না করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন? আমি রান্না আগে করতাম রে, এখন পারি না, কিন্তু ওই কাজের মেয়েটাকে শিখে টিকে দিয়েছি, ও করে দেয়। আপনি কি খেতে সব থেকে ভালোবাসেন? আমি সব থেকে ভালোবাসি পায়েস খেতে। তাই?
আপনাকে আমি একদিন পায়েস করে খাওয়াবো। ঠিক আছে, সে খাইও। আমি একটু মিষ্টি টিষ্টি বেশি ভালোবাসেন। আর মাংস, মুরগির মাংস ভালো লাগে না, খেলে এক টুকরো খাবো, পাঁঠার মাংসই খাবো, বুঝেছো? সেই দিন কি একটা কথায় কথায় স্বপন চৌধুরী বলছিলেন পাঁঠার মাংস খাও, পাঁঠার মাংস খাও। এটা তাই বলে কি আমরা কি গাদা গুচ্ছের খাবো? এক পিসই হয়তো খাবো, কিন্তু সুস্বাদু হতে হবে, হালকা পাতলা রান্না হবে, সেটা খেতেই ভালো লাগে। এই আর হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, তাদেরকেও রান্না করে খাইয়েছেন? রান্না করে খাওয়াইনি, আমি বাড়িতে তখন আমি বাগবাজারে থাকতাম, তখন মান্নাদার জন্য রান্না করে অনেক সময় নিয়ে যেতাম। আর হেমন্ত তো আমার বাড়িতেও গিয়ে বসে খেয়েছেন। এইগুলো খুব এনজয় করেছি আমি, যে যখন তখন, যেমন পণ্ডিত রবিশঙ্করের সুরে যখন গান গাইলাম, তখন আমি খুব ঝুলে পড়লাম যে দাদা আমার বাড়িতে একবার যেতে হবে। না না, তোমাদের বাড়িতে সব ক্যামেরাম্যান ডেকে রাখবে, ভিড় ভাট্টা হবে, আমি যাব না। তখন আমি দাদা কাউকে ডাকবো না, আমরা ভাই বোনেরা থাকবো, আপনি চলুন না দাদা, সরস্বতী পুজোর দিন অনেক করে 5 মিনিটের জন্যে যাব বললেন। তারপরে সরস্বতী পুজোর দিন বেলা 11টা নাগাদ ফোন এলো, আমি রবিশঙ্কর বলছি, আমার তখন কেঁপে উঠতাম। তারপরে বলছে যে তোমার ভাই মানে বাড়িতে খিচুড়ি হয়। আমি যে এই বাবা, আপনাকে খিচুড়ি খাওয়াবো, এবার কি সৌভাগ্য, আপনি আসুন আসুন দাদা। তারপরে এসে এইখানে বসে ওই দিকটা গিয়ে অনেকক্ষণ থেকে প্লেট ভর্তি করে খিচুড়ি টিচুড়ি খেয়ে মজা করে চলে গেলেন। আর হেমন্ত দা আবার অন্যরকম, দাদা আমার বাড়িতে পুজোয় আসবে না? ও যাবো আবার কি, তুই একটু পাঠিয়ে দিস। হয়তো হেমন্তদার জন্য বাটি করে একটু পাঠিয়ে দিলাম, এরকম। আমার এখানে না, আমার এই বাড়ির ছোট্ট ফ্ল্যাটটা, এখানে জাকির ভাই থেকে আরম্ভ করে আল্লাহ রাখা খান সাহেব থেকে ওস্তাদ আলী আকবর খান সাহেব, তারপর পণ্ডিত রবিশঙ্কর, কে না এসেছেন এখানে। আর আমাদের এদের তো আর অবজ্ঞা করতে পারবো না, অভিজিৎ দা, শ্যামল দা, হেমন্ত দা, সবাই এসেছেন, মান্না দা। ঠিক, মান্না খুব লাফালাফি করতেন। এগুলো মনে করেই না আমার অনেক সময় কেটে যায়, ভালো থাকি আমি, জানো, শুধুই স্মৃতিচারণ করতে করতে। স্মৃতিচারণ বলতে, আর আমার সঙ্গে ডিরেক্ট ওনাদের সম্পর্কটা ছিল। ঠিক, এই ভালো সময়গুলোকে একটা সময় তখন এই হরতাল হতো, মনে আছে, বন্ধ সব, আমি বোধহয়, তুই জানিস না, তখন সেই হরতাল হবে। আর আমার একটা নেশা ছিল, আমি থাকতাম তখন বাগবাজারে, আর দাদার বাড়ি তো এইখানে মেনকা সিনেমার পাশে। একদিন হরতাল, আমি ফোন করলাম, না দাদা ফোন করলে, কি রে আজ তো আসতে পারবি না। আমার সঙ্গে এরকম একটা সম্পর্ক ছিল, দাদা কি হবে, আজকে বেরোতে পারবো না তো। হ্যাঁ হরতাল, বেরোতে পারবি না, যখন থেকে গাড়ি চলবে তাতে করে চলে আসিস। তারপরে একটা ছবিতে কত কথা মনে পড়ে যাচ্ছে, একটা মোহনবাগানের মেয়ে ছবিতে তুমি নির্মল করো, ওই গানটা দাদা আমাকে দিয়ে গাওয়ালেন। তখন অনেক সব টেকনিক্যাল ব্যাপার ছিল, ছবির সঙ্গে একই রিলের মধ্যে গান যেত। তারপরে কি একটা গোলমাল হয়েছে হয়তো, হঠাৎ দেখি সকালবেলা হেমন্ত দা আমার বাড়িতে হাজির, কি দাদা ওই গানটা আরেকবার গাইতে হবে, তুই HMV স্টুডিওতে গিয়ে করবো, তুই চল। তারপরে না আমাকে পকেটে হাত দিয়ে দেখা যায় কোরামিনের শিশি নিয়ে এসছেন, মানে আমি যদি নার্ভাস হয়ে যাই যে এই গানটা এত ভালো করে গাইলাম আবার গাইতে হবে, সেই ভেবে বললে কোরামিনের শিশি নিয়ে এসছেন। আমি মনে মনে তখন ভাবলাম অতটা লাগবে না, আমি ঠিক গেয়ে দেবো। দিদি খুব সুন্দর একটা আড্ডা দিলাম, একদম প্রাণ খোলা। আজকের দিনটাই ভীষণ ভালো হয়ে গেল আপনার সঙ্গে আড্ডা দিয়ে খানিকক্ষণ। একদম আমরা আজকের পর্বের শেষ মুহূর্তে এসেছি। ওই গানটা যেটা হেমন্ত মুখোপাধ্যায় আপনাকে বোধহয় জোর করে গাইছিলেন ভালোবাসা ভালোবাসা ছবির জন্য, ওই গানটা আমি তখন না রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে ভাবলেই আমার ভয় লাগতো যে এই বোধহয় ভুল হবে, এ হবে না কিছু। তখন হেমন্ত তো আমাকে খুব সাহস দিয়েছিলেন, বলছে আমার সঙ্গে গা। তো ওই গানটা আমরা ডুয়েট গিয়েছিলাম। হেমন্ত দাও না অনেকটা আমার বাবার মতন ছিলেন, ভালো না হলে বলে দিতেন এটা ঠিক হয়নি, আবার গাইতে হবে। আচ্ছা, সেরকম দাদার গাইডটা পেয়েছিলাম বলে সেদিনই একটা গান গাইছিলাম, যেন একা মোর গানের তৈরি, ওই যে ওর স্টাইলে আমি গাইতে পারি না। তবে কিরকম সেই স্টাইলটা? ওই যে একটু একা মোর গানের তৈরি এরকম গাইতে পারবো না, আমরা খোলা মনে গাইবো। আমি দাদাকে বললাম দাদা একবার করুন না গানটা। ওটা কি একটু রাবীন্দ্রিক স্টাইল? এটা কি রাবীন্দ্রিক স্টাইল? এটা
এখন অবশ্য উঠে গেছে, এখন তো সোমদত্তা না কি একটা মেয়ে- সোমলতা কি সুন্দর গেয়েছে বলো তো। ওদের গলায় গানগুলো এখন অন্যরকম একটা চেহারা নিয়ে আসছে। কিন্তু সেইটা নিয়েও তো অনেক বিতর্ক হয়, আপনি খুব সুন্দর করে গ্রহণ করেন না? না, আমি না সব প্রজন্মের ছেলে মেয়েকেই খুব ভালোভাবে কাছে টেনে নিতে পারি, এবং এটা যে আমি জোর করে করি তা না, আমার ভালো লাগে যেটা সেটা আমি বলে দিই। যেমন নচিকেতাকে অনেকে হয়তো আমাদের যারা সমসাময়িক তারা পছন্দ করে কি করে না জানি না, তবে আমার তো খুব ভালো লাগে, ওর গুণটা আমি বেশি করে দেখতে চাই। এই কত সুন্দর সুন্দর গান, আমিও তো ওর সুরে গান রেকর্ডও করেছি। আমার একটা কি হয়েছে যেন, অনেক প্রজন্ম, 3-4টে প্রজন্মকে আমি, যেমন স্বাগতা লক্ষ্মীর সুরে আমি গান গেয়েছি। আমার আউটলুকটা একটু অন্যরকম, আপনার কর্মক্ষেত্রটা অনেকটা সময় জুড়ে বিস্তৃত। আর তাছাড়া না আমি এই আমাদের সঙ্গে মিশবে না ওরকম না, এই আমি পছন্দ করি না। সবার সঙ্গে ভাব বিনিময় করব, সবার মতন চলবো, এটা তা নাহলে আমি বাঁচবো কি করে। আজকের দিনে আমি যদি টেলিফোনটা না শিখি, ফেসবুকটা না দেখি, আমি তো বেঁচে আছি তো, আমার তো বয়স হয়েছে। আপনি ব্যবহার করেন সোশ্যাল মিডিয়া? সব করি, এই তোমাদের সব আমি দেখি তো। সেটা না করলে বেঁচে থাকবো কি করে বলো, সেই হচ্ছে কথা। আজকের এপিসোড শেষ করব দিদি, একটা ছোট মানে এই গল্প করতে বসলে আপনাকে বসিয়ে রাখবো, আপনার এখানে বসে আমরা শুনতেই থাকবো অনেক গল্প। তবে যেহেতু আমাদের এপিসোডটা তো শেষ করতেই হবে, একটা গান দিয়ে শেষ করব। তোমার সঙ্গে কথা বলেও খুব মনে হলো যে আজকে প্রথম দেখলে। না দিদি, আমারও মনে হয় না। তুমি একটা বাচ্চা মেয়ে, তোমাকে কাছে টেনে নিতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। কি গান বললাম না, একটা নিবিড় ছায়া আপনার কাছে আসে। কি গান গাইবো বল? ওই যে গানটা তোমার কাছে বর মাগি। আচ্ছা, তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি, গানের সুরে যেমনি নয়ন মেলি, যেন মাতার স্তন্য সুধা হেন, নবীন জীবন দেয় গোপুরে, গানের সুরে তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি, গানের সুরে। অসংখ্য ধন্যবাদ দিদি, খুব ভালো থাকবেন, আপনার সুস্থতা, আপনার আরোগ্য কামনা। থ্যাংক ইউ বাবা, তোমরা এসো আবার কেমন। দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।